আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি কিছু বেসিক জাভা স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করব এবং দেখব এই জাভা স্ক্রিপ্টের কোডগুলো আমাদের অ্যানালাইটিক্স এবং ট্র্যাকিংয়ের কাছে কিভাবে হেল্প করতে পারে। এবং ভিডিওর একদম শেষে ওই বেসিক কোড যেগুলো আমরা এখানে আলোচনা করব ওইগুলা দিয়ে আমরা একটা জিটিএম ভ্যারিয়েবল টেমপ্লেট বানানোর চেষ্টা করব এবং যেটা আমরা রিয়েল লাইফ প্রজেক্টের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। তো আসুন শুরু করা যাক। তো আমি যে কোনো একটা ওয়েবসাইটে আমি এখন আমার গ্রুপ পেজে আছি। তো আপনারা যে কোনো একটা ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে এখান থেকে ইন্সপেক্ট করবেন। তো ইন্সপেক্ট করার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন কনসোল। তো আমি আসলে এখানে কোড লিখব। তো এখানে যদি আপনার অলরেডি কোনো কিছু লেখা থাকে তাহলে পরে এই বাটনে ক্লিক করলে এখানে ক্লিয়ার হয়ে যাবে। তো আপনারা ইচ্ছা করলে অন্য কোথাও কোড লিখতে পারেন, কিন্তু এখানে কোড লিখলে সুবিধা কি, এই কোডটা সহজে এক্সিকিউট করে দেখানো যায়। তো যদি জাভা স্ক্রিপ্টের কথা আসে তাহলে সর্বপ্রথম যে জিনিসটা আমাদের জানতে হবে সেটাকে বলা হচ্ছে ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল মানে হচ্ছে কোনো কিছুর একটা নাম দেওয়া। ধরেন যে প্রত্যেকটা মানুষ, আমরা আমাদের প্রত্যেকের আলাদা আলাদা নাম রয়েছে। তো আমাদের ধরেন চিন্তা করেন আমাদের যদি কারোর নাম না থাকতো, আমার যেমন হাসান, তো আমার নাম যদি না থাকতো তাহলে আমাকে আসলে বারবার মনে করেন ডিসক্রাইব করার জন্য, ধরেন যে আমার হাইট কত, আমার চেহারা কেমন, বারবার বিভিন্ন রকম অনেক বর্ণনা দিয়ে আমাকে চেনানো লাগতো আর কি। কিন্তু আমার একটা নাম থাকার কারণে আমাকে কিন্তু নামটা বললেই সহজে অনেকে বুঝে ফেলছে, ও এই নাম মানে এই ব্যক্তি। তো জাভা স্ক্রিপ্টের ক্ষেত্রে আসলে ভেরিয়েবল এই জাতীয় কাজে ইউজ করা হয়, অর্থাৎ আমরা কোনো কিছুর বড় স্ট্রিং বা নাম্বার বা বড় অনেক কিছুর নাম আমরা যেন সহজে মনে রাখতে পারি বা এবং এই জিনিসটাকে রিইউজ করতে পারি। তো সেই কারণে ভেরিয়েবল ইউজ করা হয়। তো জাভা স্ক্রিপ্টে ভেরিয়েবল লেখার জন্য var, অর্থাৎ এটা হচ্ছে ভেরিয়েবল লেখার আগে লিখতে হয়। তো তারপরে ধরেন যে আমাদের একটা প্রোডাক্ট আছে, প্রোডাক্ট। তো এখানে ভেরিয়েবলের একটা নাম থাকে, প্রোডাক্ট নেম। তো আমি এখানে দেখেন প্রোডাক্ট, তারপর এনটা বড় হাতে লিখেছি। তো এটাকে বলা হচ্ছে ক্যামল কেস। তো জাভা স্ক্রিপ্টের ভেরিয়েবল ডিক্লেয়ারের ক্ষেত্রে এই আসলে নেমিং কনভেনশনটা ইউজ করা হয়। তো আপনারা ইউজ করলে এইভাবে না লিখে এভাবেও লিখতে পারেন বা এভাবেও লিখতে পারেন, যেভাবে সুবিধা আর কি। তো মেনলি জাভা স্ক্রিপ্টের ক্ষেত্রে NAME, অর্থাৎ আপনার প্রত্যেকটা প্রথম ওয়ার্ডটা ছোটো হাতের, তারপরে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা এন যেমন বড় হাতের এইভাবে লেখা হয়, তারপরে একটা ইকুয়াল সাইন দিয়েছি। তো এখানে আমাদের ভেরিয়েবলের নাম হচ্ছে প্রোডাক্ট নেম। তো ইকুয়াল মানে হচ্ছে জাস্ট ইকুয়াল। আর এই সাইডে আমাদের আসলে এই ভেরিয়েবলের ভ্যালুটা কি থাকবে, তো সেটা এখানে দেওয়া হয়। ধরেন যে আমি এখানে দিলাম ব্ল্যাক লেদার ব্যাগ। তো এখন আমরা যদি এখানে একটা এন্টার দিই, তো তখন এই যে ব্ল্যাক লেদার ব্যাগ, তো এই জিনিসটা কিন্তু আমার এই ভেরিয়েবলের ভেতরে স্টোর হয়ে গেছে। তো আমি যদি এখন ধরেন যে এখন এটা লিখি, এটা লিখলে দেখেন এখানে এন্টার দিলে আমরা এখানে ব্ল্যাক লেদার ব্যাগ পাচ্ছি। তো ভেরিয়েবলে যে শুধু আপনার এই জাতীয় লেখাই থাকবে তা না, তো ভেরিয়েবল আমরা যে কোনো ডেটার ক্ষেত্রেই তৈরি করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা যে ডেটাটা এই সাইডে লিখলাম, তো এই ডেটাটাকে বলা হয় স্ট্রিং। তো এখন আমরা জাভা স্ক্রিপ্টের ডেটা টাইপ নিয়ে আলোচনা করব। তো ডেটা টাইপ হচ্ছে আসলে কোন কোন ধরনের ডেটা জাভা স্ক্রিপ্টে ইউজ করা হয় সেটা আর কি। তো ডেটা টাইপ যদি আমরা সহজভাবে বলি, ধরেন যে আমরা ইংরেজি লেটার ইউজ করি, বাংলা লেটার ইউজ করি, এটা দুই ধরনের ডেটা টাইপ বলা যায়। আবার বাংলার ভিতরেও স্বরবর্ণ আছে, ব্যঞ্জন বর্ণ আছে, আবার আরেকটা জিনিস আছে ধরেন যে অক্ষর ABCD, আবার লেটার আছে নাম 1 2 3 4 বা 1 2 3 4, এটা হচ্ছে বিভিন্ন ধরনের ডেটা। তো জাভা স্ক্রিপ্টেও এরকম বিভিন্ন ধরনের ডেটা রয়েছে। তো প্রথম যে ডেটা টাইপটা সেটাকে বলা হয়েছে স্ট্রিং। তো স্ট্রিং বলতে সহজ কথায় যেটা বলা যায়, যে কোনো একটা ওয়ার্ড কম্বিনেশন বা সেন্টেন্স। তো আমরা এখানে দেখেন নাম লিখেছি ব্ল্যাক লেদার ব্যাগ, তো এটাকে জাভা স্ক্রিপ্টে স্ট্রিং বলা হয়। বা ধরেন যে আপনার নাম বা আমার নাম MD হাসান, তো এইটাও একটা আসলে স্ট্রিং বলা হয়। অর্থাৎ কোনো একটা ওয়ার্ড বা সেন্টেন্সকে জাভা স্ক্রিপ্টে স্ট্রিং বলা হয়। তো স্ট্রিংয়ের পরে যে আসলে ডেটা টাইপটা আমাদের লাগে সেটাকে বলা হয়েছে নাম্বার বা ইন্টিজার। তো নাম্বার তো আমরা সবাই চিনি 1 2 3 4। ধরেন যে আমরা এখানে একটা ভেরিয়েবল নিলাম প্রোডাক্ট প্রাইস। তো আমরা এখানে দিলাম ধরেন যে 560। তো এখানে এই যে 560 এটা কিন্তু একটা সংখ্যা। তো জাভা স্ক্রিপ্টে এই সংখ্যাটাকে নাম্বার বলা হয়।
তো আসলে আমরা জাভাস্ক্রিপ্ট বা এমনি নর্মালি ম্যাথেও দুই ধরনের সংখ্যা দেখে থাকি। তো এটা হচ্ছে নর্মাল নাম্বার, আর যখন ধরেন যে আপনার আরেকটা অ্যানাদার প্রোডাক্ট প্রাইস, তো এই প্রোডাক্টের প্রাইস ধরেন যে 55.5, তো এই জাতীয় সংখ্যাকে বলা হয় ফ্লোটিং পয়েন্ট নাম্বার বা ডেসিমেল নাম্বার, অর্থাৎ এটা হচ্ছে আপনার একটা রাউন্ড নাম্বার, আর এখানে যে নাম্বারটা একে বলা হয় ডেসিমেল নাম্বার। অর্থাৎ স্ট্রিং হচ্ছে এটাকে বলে এই জাতীয় জিনিস, আর নাম্বার জাভাস্ক্রিপ্টে সংখ্যাকে নাম্বার বলা হয় বা ইন্টিজার বলা হয়। তো তারপরে এখানে দেখেন আমরা একটা প্রোডাক্টের নেম দিলাম এবং এখানে আমরা হচ্ছে প্রোডাক্টের প্রাইস দিলাম। তো জাভাস্ক্রিপ্টে আরেকটা ডেটা টাইপ আছে যেটাকে বলা হয় অবজেক্ট। আর সত্যি কথা বলতে আপনি যদি জাভাস্ক্রিপ্টে অবজেক্টটা ভালোভাবে বুঝে ফেলতে পারেন তাহলে বলা যায় যে আপনি জাভাস্ক্রিপ্টের 50% শিখে ফেলেছেন, কারণ জাভাস্ক্রিপ্টে আপনি যেখানেই তাকাবেন সেখানে দেখবেন শুধু অবজেক্ট আর অবজেক্ট। তো আসুন দেখা যাক আসলে অবজেক্টটা কি। তো আমরা এখানে দেখেন একটা প্রোডাক্টের এই হচ্ছে নাম, এখানে হচ্ছে প্রাইস, বা একটা প্রোডাক্টের ধরেন যে আরও অনেক কিছু থাকতে পারে, ভ্যারিয়েন্ট থাকতে পারে, কোয়ান্টিটি থাকতে পারে, বা মনে করেন যে এখানে যদি আমরা একটা ভেরিয়েবল নিই প্রোডাক্ট আইডি, তো প্রোডাক্ট আইডি দিলে একটা প্রোডাক্টের আইডি মনে করেন যে 45 এরকম আছে। তো এখানে যে জিনিসটা আমরা দেখছি একটা সেম প্রোডাক্ট, কিন্তু দেখেন এর আইটেমগুলো আলাদা আলাদা। আমরা একটা ভেরিয়েবলে নিয়েছি প্রোডাক্ট নেম, আবার আর একটা ভেরিয়েবল নিয়েছি প্রাইস, বা আমরা এখানে হচ্ছে প্রোডাক্ট আইডি। তো এই সব কিছু কম্বাইন করে যদি আমরা একটা সিঙ্গেল ভেরিয়েবলে নিতে চাই তো সেই ক্ষেত্রে আসলে অবজেক্টের কনসেপ্ট চলে আসে। তো আমরা ধরেন যে এখানে আমরা প্রোডাক্ট লিখলাম। তো প্রোডাক্ট লেখার পরে প্রোডাক্ট নামে আমরা একটা ভেরিয়েবল নিলাম। তো এই সাইডে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেটের মতো একটা জিনিস দিলাম। দেওয়ার পরে এখানে মাঝখানে আমরা এন্টার দিতে পারি বা সিঙ্গেল লাইনেও আমরা লিখতে পারি। তো এই জিনিসটাকে আসলে জাভাস্ক্রিপ্টে অবজেক্ট বলা হয়। তো অবজেক্টের ভেতরে আসলে যে কোনো একটা জিনিসের বিভিন্ন রকম ভ্যালু থাকে। ধরেন যে একটা প্রোডাক্টের কি কি জিনিস থাকতে পারে আমরা জানি, প্রোডাক্ট নেম, বা আমরা যদি ডেটা লেয়ারের মধ্যে করে লিখি তাহলে আইটেম নেম। তো আইটেম নেম আমাদের কি, ধরেন যে এই ব্ল্যাক লেদার ব্যাগ, তো আমরা এখানে এটা দিয়ে দিলাম। তো তারপরে এই প্রোডাক্টের আমাদের কি থাকতে পারে, প্রাইস থাকতে পারে। তো প্রাইস আমরা এখান থেকে নিয়ে নিতে পারি, বা ধরেন যে আমরা যেহেতু এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, তো আমরা যদি সরাসরি এই ভেরিয়েবলও এখানে দিয়ে দিই তো তখন কি হবে, এই ভেরিয়েবলের ভ্যালু যে 560, তো এখানে ভেরিয়েবলের নামটা দেওয়ার কারণে আসলে এখানে মেনলি 560ই হয়ে যাবে। তো আমরা এইভাবে লিখলাম। তো এখানে আমরা হার্ড কোডেড ভ্যালুটা লিখে দিলাম স্ট্রিং আকারে, এখানে আমরা ভ্যারিয়েবল থেকে ভ্যালুটা নিলাম। যাই হোক, তারপরে আমাদের কি থাকতে পারে, তো আমাদের মনে করেন যে এই প্রোডাক্টের কোয়ান্টিটি বা প্রোডাক্ট আইটেম আইডি। তো এখানে আইটেম আইডি আমরা এখান থেকে এই ভ্যারিয়েবল ডিক্লেয়ার সরাসরি এই ভ্যারিয়েবল এখানে দিয়ে দিলেও হয়, বা আমি যদি এখানে ধরেন যে অন্য একটা আইডি দিয়ে দিলাম। তো দেখেন এখানে আমাদের একটা ভেরিয়েবল নিয়েছি প্রোডাক্ট, এই প্রোডাক্টের ভিতরে আমাদের অনেকগুলো ইনফরমেশন আছে। তো এখন ধরেন যে আমরা যদি এন্টার দেই তো তাহলে কিন্তু আমাদের একটা অবজেক্ট তৈরি করা হয়ে গেল। তো এখন এই অবজেক্টটা আমরা যদি এটার ভ্যালুটা দেখি, দেখেন এর ভ্যালুগুলা, অর্থাৎ এখানে যেভাবে লিখেছিলাম এইগুলাই হচ্ছে এই অবজেক্টের ভ্যালু। তো এখন আসলে পার্থক্যটা কোথায়, দেখেন এখানে আমরা প্রোডাক্ট নেম নিয়েছি, এখানে হচ্ছে একটা সিঙ্গেল ভ্যালু ছিল জাস্ট নেম। তো এখানে আমরা একটা ভেরিয়েবল নিয়েছি প্রোডাক্ট প্রাইস, তো এখানে জাস্ট একটা সিঙ্গেল ভ্যালু। কিন্তু এইটা অবজেক্ট নেওয়ার সুবিধাটা আমাদের কি, অবজেক্টের ভিতরে একটা ভেরিয়েবলের আন্ডারে আমরা ওই অবজেক্টের ভিতরে অনেকগুলো ভ্যালু রাখতে পারছি। অর্থাৎ এখানে যে এই প্রোডাক্ট ভেরিয়েবলটা আমরা যদি আসলে কনসোল করি বা প্রিভিউ করি তাহলে দেখেন এখান থেকে আমরা কি পাচ্ছি, এখানে দেখেন আমরা একবারে অনেক কিছু ইনফরমেশন পাচ্ছি, আইটেম আইডি, আইটেম নেম, আইটেম প্রাইস, তো এরকম আর কি। তো এটাকে বলে অবজেক্ট। তো অবজেক্টের ক্ষেত্রে আমরা যে প্রোডাক্ট নামে অবজেক্ট নিলাম, তো এর ভিতরে এই যে জিনিসগুলো ধরেন যে আমরা এখানে আইটেম নেম, আইটেম প্রাইস, আইটেম আইডি, তো এই জিনিসগুলোকে জাভাস্ক্রিপ্টের অবজেক্ট প্রপার্টি বলা হয়। তো এই প্রত্যেকটা প্রপার্টি দুইটা ভাগ আপনি এখানে দেখছেন। প্রথমে আমাদের এই ব্র্যাকেট দিয়ে অবজেক্ট লেখা শুরু করতে হবে। তো তারপরে এই সাইডে যে জিনিসটা দেখছেন যে আইটেম নেম
আর এই সাইডে যে জিনিসটা দেখছেন ব্ল্যাক লেদার ব্যাগ, তো এই সাইডের জিনিসটাকে বলা হয় এটাকে বলা হয় কি, আর এই পাশেরটাকে বলা হয় ভ্যালু। অর্থাৎ এই পুরা প্রপার্টিকে এক একটা প্রপার্টি দুইটা অংশ থাকে, কি ভ্যালু, যেটা হচ্ছে আপনার এইভাবে ক্লোন দিয়ে সেপারেশন করা থাকে, আর প্রত্যেকটা প্রপার্টির পরে আরেকটা প্রপার্টি লেখার সময় একটা করে কমা দেওয়া হয়। তো এখন এই যে আমরা যে প্রোডাক্ট নামে একটা নিলাম আর কি, অবজেক্ট লিখলাম, তো এই অবজেক্টের ভ্যালুগুলো আমাদের ধরেন যে এই প্রোডাক্টের ভিতরে অনেক, অর্থাৎ এই প্রোডাক্টের যাবতীয় ইনফরমেশন আছে। তো এখন যদি কোনো কারণে এই প্রোডাক্টের অবজেক্ট থেকে কোনো একটা ভ্যালু আমাদের কোনো কাজে লাগাতে চাই বা নিতে চাই, অর্থাৎ এই প্রোডাক্টটা তো হচ্ছে আমাদের ভ্যারিয়েবল, যেটা একটা অবজেক্টকে আসলে পয়েন্ট করছে এখানে, এবং এর ভিতরে ওই প্রোডাক্টের যাবতীয় ইনফরমেশন আমাদের আছে। এখন ধরেন যে এই প্রোডাক্টের আমাদের নেমটা দরকার, তখন কি আমাদের এই অবজেক্ট ভ্যারিয়েবল এইটা লেখার পরে, তো আমরা দেখেন এখান থেকে যে এই কিটা দিয়ে যদি আমরা ডট কি, তো এইভাবে দিলে দেখেন আমাদের এখানে নামটা পেয়ে গেলাম। আবার এই প্রোডাক্টের আমরা যদি প্রাইসটা নিতে চাই, তো আমি এখানে একটু জুম করে নিই দেখার সুবিধার জন্য। তো প্রোডাক্ট ডট প্রাইস, তো এখন প্রাইস দিয়ে এন্টার দিলে দেখেন প্রোডাক্ট প্রাইস আমরা পেয়ে যাচ্ছি। আবার আমাদের এখানে প্রোডাক্ট আইডি ছিল প্রোডাক্ট আইটেম আইডি, অর্থাৎ এই যে আইটেম আইডি, অর্থাৎ আমাদের এখানে প্রোডাক্টটা দিলাম, তারপর ডট দিলাম, তারপর আইটেম আইডি দিলে দেখেন এই আইটেম আইডি পেয়ে যাচ্ছি। তো এই একভাবে আমরা এই অবজেক্ট থেকে ভ্যালু নিতে পারি। আবার আরেকটা সিস্টেমে আমাদের অবজেক্ট থেকে ভ্যালু নেওয়া যায়, তো সেক্ষেত্রে আমরা এখানে ডট দিয়ে নিয়েছি। আবার একইভাবে আমরা ডট না দিয়ে এখানে ভ্যারিয়েবল অর্থাৎ অবজেক্টটার নাম লিখে তারপরে যদি আমরা এইভাবে থার্ড ব্র্যাকেট দিই, থার্ড ব্র্যাকেট দিয়ে এইভাবে, এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই ডটের ক্ষেত্রে আমরা সরাসরি নাম লিখে দিয়েছিলাম, কিন্তু আমরা যদি এইভাবে লিখি তো এই ক্ষেত্রে আমাদের এইভাবে স্ট্রিং আকারে লিখতে হবে। অর্থাৎ আমরা আগেই জেনেছি যে কোনো এই কোটেশন দেওয়া যে কোনো সেন্টেন্স বা যাই হোক ওয়ার্ডকে বলা হয় স্ট্রিং, তো আমাদের এইভাবে স্ট্রিং আকারে দিতে হবে। একইভাবে আমরা প্রোডাক্টের প্রাইসও একই সিস্টেমে পেয়ে যেতে পারি। তো প্রাইস দিলে দেখেন প্রাইস চলে আসলো। তো এই দুই ধরনের ব্যবহারই আসলে আপনার দরকার পড়বে অবজেক্ট থেকে ভ্যালু নেওয়ার ক্ষেত্রে। তো এটা আমরা সামনে দেখব আসলে কি কাজে লাগতে পারে। তো এখন এই গেল আমাদের হচ্ছে অবজেক্ট। তো অবজেক্টের থেকে এইভাবে আমরা ভ্যালু নিতে পারি, বা নতুন ভ্যালু অ্যাড করার জন্য ধরেন যে আমার এখানে এই প্রোডাক্টটা আছে এইভাবে, তো এই প্রোডাক্টের ধরেন যে আমরা যদি আবার নতুন একটা ভ্যালু অ্যাড করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের এই ভ্যারিয়েবলের নাম প্রোডাক্ট, যেটা আমাদের একটা অবজেক্ট। তো এখানে মনে করেন যে আমাদের একটা ভ্যালু বা প্রাইস তো আমাদের এখানে দেওয়া আছে। তো তো ধরেন যে আমাদের এখানে আরেকটা কি থাকতে পারে, কোয়ান্টিটি। তো আমরা এখানে কোয়ান্টিটি দিলাম, কোয়ান্টিটি ধরেন যে 20। তো দেওয়ার পরে এই যে কোয়ান্টিটিটা কিন্তু আমাদের এখন এই যে এখানে আমরা প্রোডাক্ট নামে যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছিলাম এটার ভেতরে চলে গেছে। তো সেটা কীভাবে আমরা দেখবো, এখন দেখেন এখানে প্রোডাক্ট লিখে এন্টার দিলে দেখেন এর ভেতরে আমাদের কোয়ান্টিটিটা আমরা পাচ্ছি। তো তাহলে আমরা দেখলাম যে অবজেক্ট হচ্ছে আসলে যে কোনো একটা জিনিসের যখন বিভিন্ন ধরনের ভ্যালু থাকবে সেই জিনিসটাকে বলা হয় অবজেক্ট। আর স্ট্রিং হচ্ছে জাস্ট এইরকম, জাস্ট একটা সেন্টেন্স বা ওয়ার্ড টাইপের, যেটা হচ্ছে এখানে কোটেশন দিয়ে করা থাকবে। তো এখানে যে আমাদের দেখেন ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন যে কোনো একটা দিলেই হয়। অর্থাৎ আমরা এখানে যে প্রোডাক্ট নেম এইভাবে লিখেছি, তো এইভাবে না লিখে আমরা কিন্তু এটাকে জাস্ট এইভাবে সিঙ্গেল কোটেশন দিয়েও লিখতে পারতাম। তো এখানে আসলে দুইটাই কারেক্ট, দুইটাই ফাইন, যে কোনো একভাবে দিলেই হলো। তো এখন ফাইনালি আমাদের আরেকটা ডেটা টাইপের সাথে পরিচয় হবো। তো সেইটাকে জাভাস্ক্রিপ্টে বলা হয়েছে অ্যারে। তো অ্যারে জিনিসটা আসলে কি, অ্যারে জিনিসটাকে বলা যায় যে কোনো অনেকগুলো আইটেমসের একটা সেটকে অ্যারে বলা যায়। তো এখানে আমরা ধরেন যে এখানে যে প্রোডাক্ট নামে একটা অবজেক্ট নিয়েছি, তো এটা কিন্তু একটা যে কোনো সিঙ্গেল প্রোডাক্টকেই আসলে রিপ্রেজেন্ট করতেছে, কিন্তু আসলে অ্যারের ক্ষেত্রে কিন্তু একটা অ্যারের ভিতরে অনেকগুলা আইটেম থাকতে পারে। সেটা কেমন, ধরেন যে আমাদের এখানে একটা ভেরিয়েবল নিলাম আইটেমস, হ্যাঁ, তো এই আইটেমসের ভিতরে আমাদের মাল্টিপুল আইটেম থাকতে পারে। তো আমরা জাস্ট এখান থেকে কপি করে নিই, এটা নেওয়ার পরে তো অ্যারে লেখার জন্য জাস্ট আমরা এই পাশে ভেরিয়েবল দিয়ে নিলাম। তো অ্যারে লিখতে হয় এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে, থার্ড ব্র্যাকেট ওপেনিং ক্লোজিং। তো এইটা আমাদের একটা জাভাস্ক্রিপ্টের অ্যারে হয়ে গেল।
তো এখন এই অ্যারের মাঝে আসলে আমরা যে কোনো কিছুই লিখতে পারি। তো এখানে ধরেন যে আমরা যদি একটা অ্যারে লিখি যে আইটেম আইডিস, অর্থাৎ আমাদের প্রোডাক্টের অনেকগুলো আইডি। তো আমরা এখানে 23, 45, মনে করেন যে 56, 67। তো এখানে 67। তো আমরা মূলত এখানে কি করলাম দেখেন, এখানে হচ্ছে আমরা যে অ্যারেটা তৈরি করলাম, তো এই অ্যারের ভিতর মাল্টিপুল ভ্যালু আছে, 1টা 2টা 3টা 4টা ভ্যালু আছে। তো এই প্রত্যেকটা ভ্যালুকে এই অ্যারের আইটেম বলা হয় আর কি। তো আমরা যে এখানে যে অ্যারেটা এখানে লিখলাম, এখানে 4টা আইটেম আছে। তো এই 4টা আইটেম মানে হচ্ছে এই অ্যারেটা কিন্তু আমাদের 4টা জিনিস আসলে কন্টেন করে আছে। তো একইভাবে আমরা আমরা নর্মালি যেটা দেখে থাকি গুগল ট্যাগ ম্যানেজারে, সেটা হচ্ছে আইটেমস। তো আইটেমসের ভিতরে আসলে কি, আইটেমস আসলে একটা অ্যারে যার ভিতরে আমাদের মাল্টিপুল আইটেম থাকে বা প্রোডাক্ট থাকে। ধরেন যে এই একটা আইটেম, তো আমরা এইভাবেও লিখতে পারি বা ব্র্যাকেট দিয়ে বোঝার সুবিধার্থে আমরা এইভাবেও লিখতে পারি, বা ভেঙে ভেঙে এইভাবে। আরেকটা আইটেম মনে করেন যে রেড, তো এটার প্রাইস মনে করেন যে 700, এটার আইডি মনে করেন যে 496। তো দেখেন এই যে আইটেমস, তো এই আইটেমসটা হচ্ছে আমাদের একটা অ্যারে, যে অ্যারেটার ভিতরে 2টা আইটেম আছে, অর্থাৎ এই অ্যারেটা মাল্টিপুল ভ্যালু কন্টেন করেছে। হ্যাঁ, তো এই একটা অবজেক্ট, এই একটা অবজেক্ট। তো আমরা যদি এখন এন্টার দেই, তাহলে পরে এই যে আমরা আইটেমস নামে একটা অ্যারে নিলাম, তো এর ভিতরে কিন্তু আমার মাল্টিপুল আইটেম আছে। হ্যাঁ, তো অ্যারে মূলত এটাই। তো অ্যারে কি আপনারা একটা ব্যাগ বা একটা কন্টেইনার ধরতে পারেন যার ভিতরে অনেকগুলা সেম টাইপের জিনিস থাকতে পারে। যেমন আমাদের এই অ্যারের ভিতরে অনেকগুলো আইটেম আছে, এখানে 2টা আইটেম আছে। আবার এটা একটা অ্যারে যার ভিতরে 4টা প্রোডাক্টের আইডি আছে। তো এই হচ্ছে অ্যারে। তো এখন এই মূলত 4 ধরনের ডেটা টাইপ আমাদেরকে মূলত অ্যানালাইটিক্স এবং ট্র্যাকিংয়ের কাজে লাগবে। তো এর বাইরেও বিভিন্ন ধরনের ডেটা টাইপ আছে, যেমন আপনার ম্যাপ আছে, তারপরে আছে সেট আছে, যেগুলো আসলে অ্যানালাইটিক্স ট্র্যাকিংয়ের কাজে লাগবে না। কিন্তু মূলত আমাদের এই স্ট্রিং, তারপরে আমরা এখানে দেখলাম নাম্বার, তো এখানে দেখলাম অবজেক্ট, এবং আমরা এখানে যেটা দেখলাম সেটাকে বলা হচ্ছে অ্যারে। তো এই অ্যারের ভিতরে যে কোনো কিছুই থাকতে পারে। যেমন এখানে অ্যারের ভিতরে আইডি আছে অনেকগুলা, এই অ্যারের ভিতরে 2টা আইটেম বা প্রোডাক্টের অবজেক্ট আছে, এটাকে বলা হয় অ্যারে অফ অবজেক্ট। তো এটা আমরা সচরাচর দেখে থাকি আইটেমস ডেটা লেয়ারে। তো এই হচ্ছে ডেটা লেয়ার সম্পর্কে আলোচনা। তো এরপরে আমরা দেখব আসলে এই যে আমরা যে ইয়েগুলা ডেটা লেয়ার বা ডেটা টাইপগুলো দেখলাম, প্রত্যেকটা ডেটা টাইপের কিছু ফাংশন আছে যেগুলোর মাধ্যমে, বা কিছু অপারেশন আছে যেগুলোর মাধ্যমে আসলে আমরা এই ভ্যালুগুলো নিয়ে কাজ করতে পারি বা ভ্যালু চেঞ্জ করতে পারি বা বিভিন্ন কিছু করতে পারি। তো আমার এই ভিডিওর পরবর্তী পার্টে আমরা এই জিনিসটা দেখব।